এখন আসলে সাম্প্রতিক সময়ে যে আলোচনাটা সবথেকে বেশি উঠছে সেটা হচ্ছে বিসিবির দুর্নীতি। এক পক্ষ বলছে অনেক দুর্নীতি হচ্ছে, বিসিবি সভাপতি তিনি আসলে সেটাকে একেবারেই অস্বীকার করছেন। এসব নিয়ে আলোচনা করতে চাই। বিপিএল নিয়ে তো আমরা কথা বলবোই। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার আলী, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। বুলবুল যখন এসছেন তখন তিনি ট্রিপল সেঞ্চুরির কথা শোনাচ্ছিলেন, কিন্তু তারই লোক বা বিসিবির লোক তারা এখন বলছে তিনি আসলে দুর্নীতিতে সেঞ্চুরি করে ফেলেছেন। আসলে কতটা কি ঠিক? দেখুন, অন্যকে আক্রমণ করতে গেলে নিজেকেও কিন্তু আটঘাট বেঁধে নামতে হয়। এখানে যেটা হয়েছে আমি যতটুকু বুঝতে পারি এবং জেনেছি সেটা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল টার্গেট ছিলেন না, টার্গেট অন্য কেউ। তারা এখন বোর্ডে নেই, যারা হলো শেষ সময় গত বোর্ডে ছিলেন। যেমন ফাহিম সিনা, তাকে আক্রমণ করা, মাহবুবুল্লাহ নাম, তাদেরকে আক্রমণ করা, এবং শেষ সময় যখন ফারুক ভাই এসেছিলেন তখন আরেকজন যে পাপ্পু নামে যাকে চেনেন আপনারা, তার ব্যাপারে হয়তো আক্রমণ করতে গিয়েছেন। সম্প্রতি ওনারা ডিবিসি চ্যানেল বা বিভিন্ন চ্যানেলে কথা বলেছেন। তো ওই সব জায়গায় এই যে টকশোতে কথা বলা, এই কথা বলার ফলে যে জিনিসটা এসছে সেটা কাউন্টার দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছিল। সেই কাউন্টার দিতে গিয়ে যেটা হয়েছে, মানে কাউন্টার কিভাবে দিতে হয় তিনি সেটা জানেনও না। সেই কাউন্টার দিতে গিয়ে নিজেই লাস্টে নিজের বোর্ডের দুর্নীতির কথা বলেছেন। এবং যদি তাই হয়ে থাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর যদি যেহেতু একটা বোর্ড পরিচালক বলেছেন, এটা অফিসিয়াল স্টেটমেন্ট, তার ব্যক্তিগত হোক আর যাই হোক, যখন বোর্ড থেকে কেউ যান এবং লেখা হয় ওখানে বিসিবি পরিচালক, তখন তাকে সেই দায়িত্ব নিতেই হবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি যতই বলেন তার এটা ব্যক্তিগত মতামত, এটা কোনোভাবেই ব্যক্তিগত মতামত হতে পারে না। যখন বিসিবির প্রতিনিধি হয়ে বিসিবির দুর্নীতি নিয়ে কথা বলবেন, তখন সেটা অফিসিয়াল স্টেটমেন্ট, এবং প্রত্যেক বিসিবি পরিচালকই যখন কোনো মিডিয়াতে কথা বলবেন সেটা হলো অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে গণ্য হবে। তো সেই জায়গায় দীপনের স্টেটমেন্টও গণ্য অফিসিয়াল, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান, যেটা 15 বছরও হয়নি, সেই তার কাছাকাছি চলে গেছে 5-6 মাসে। তার মানে হচ্ছে যে বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক সাহেব, যদি চিন্তা করি, ফারুক সাহেব তো বেশি দিন থাকতে পারেনি, তার শেষ সময়ের কথা হয়তো বলেছেন, এবং বুলবুলের সময় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। আমার কাছে মনে হয় না বিষয়টা এরকম। ওই যে বললাম, যেটা অন্যকে আক্রমণ করতে গিয়ে, কাউন্টার দিতে গিয়ে নিজে গুলিয়ে ফেলেছেন। এবং কথা বলতে জানতে হয়, এবং আপনার কাউন্টার দেওয়ার মতো পলিটিক্স করার সক্ষমতাও থাকতে হয়, তার সেটা নেই। তিনি এটা যেটা হয় কি, আপনি কখনো এরকম পরিচালক হওয়ার মতো এক্সপেকটেশন কখনো করেননি, কিন্তু হঠাৎ পরিচালক হয়ে গেলে আপনি কোন ওয়েটে কথা বলবেন, কোন স্পেসে কি বলতে হবে সেটা আপনি জানেন না। নর্মালি একটা ক্লাব নিয়ে কিংবা একটা ম্যাচ নিয়ে কথা বলা আর একটা পুরো বোর্ড নিয়ে কথা বলা, এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেটা আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আগে ছিলেন না, কিংবা বাংলাদেশের কোনো ক্লাবের কর্মকর্তাও ছিলেন না, সংগঠকও ছিলেন না, তারপরেও কিন্তু তিনি স্মার্টলি কথা বলে যান। কারণ হচ্ছে তিনি জানেন যে হাউ টু হ্যান্ডেল অ্যান্ড হাউ টু ম্যানেজ। অন্যদের জানতে হবে, যে কোনো কিছু বলার আগে অবশ্যই তাকে চিন্তা করতে হবে তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। এবং আমিনুল ইসলাম বুলবুলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিতর্কিত করে দিলেন এই আদনান রহমান দীপন। আমি মনে করি ওনাকে আর কখনোই বিসিবি থেকে অন্তত অনুমোদন দেওয়া উচিত না কোনো মিডিয়ার সামনে যাওয়ার। নিশ্চয়ই, কিন্তু তারপরে আমরা দেখি বিভিন্ন পরিচালক আসলে বুম পেলেই তারা আসলে একটু বোম ফাটাতে চায় সবসময়। এই একটা টেন্ডেন্সি আমরা আগের সময়গুলোতেও দেখেছি, এখনো দেখছি। আমিনুল ইসলাম বুলবুলকে ফিক্সিং ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল, কারণ যেহেতু সেই ইস্যুর কারণেই অনেক ক্রিকেটার খেলতে পারছেন, এবং তারাও তো আসলে পাল্টা হুমকি দিয়েছিলেন যে তারা আসলে করেননি এই ধরনের ফিক্সিং, এবং তারা তাদের আইনজীবীদের হয়ে অনেকভাবে আসলে চেষ্টা করেছেন। সেটার কি আপডেট এখন পর্যন্ত আছে, বা আপনার কাছে কি মনে হয় যে এই বোর্ড আসলে পারবে কিনা সেই সমস্যাটা সমাধান করতে? দেখুন, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল যে রিপোর্টটা এসেছে এবং যে ডকুমেন্টসগুলো তাদের কাছে রয়েছে, সেই ডকুমেন্টসগুলো মাধ্যমে আপনার যেটা বলা হয় ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে শাস্তি নিশ্চিত করে, যেটা 2013 সাল 14 সালে হয়েছিল, যে কারণে 1 বছর বিপিএল অফ গিয়েছে। এবারও যদি বিপিএল অফ যেত কোনো সমস্যা হতো না, আপনি একটা টুর্নামেন্ট করে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারতেন। কিন্তু তিনি না করে, সেটা হচ্ছে তাদের নিজেদের সক্ষমতা, নিজেরা যে ক্যাপাবেল সেটা প্রমাণ করতে গিয়ে যে সমস্যাটা তৈরি করেছে। এখন এই যে আপনার জঞ্জাল রয়ে গেল, সেই জঞ্জালটা পরিষ্কার না করে আপনি বিপিএল শুরু করছেন, আর একটা জঞ্জাল তৈরি হবে। এটা কিন্তু আপনি সহজে উপরে ফেলতে পারবেন না, বিকজ অফ আপনি টোটাল বিষয়টা ক্লিন করেননি। আর যাদেরকে আপনি 9 জনকে আপনার এখান থেকে অভিযুক্ত বললেন, রেড ফ্ল্যাগ যুক্ত রয়েছে, এবং আরও অন্য যারা রয়েছে, যেই থাক, আমি থাকি, অন্য কেউ থাকুক, এটা যেটা করা উচিত ছিল অবভিয়াসলি ট্রাইব্যুনালে এটা সমাধান করা উচিত ছিল। ব্যারিস্টার মাহিদ, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করেন, তিনি কিন্তু একটা ওই অ্যালেক্স মার্শালের সঙ্গে যে ব্রিফটা হচ্ছিল সেখানে বলেছিলেন যে এনাদের বিরুদ্ধে যাদের রেড ফ্ল্যাগ রয়েছে তাদের হিউজ
ডকুমেন্টস রয়েছে, তারা যে ফিক্সিং এর সঙ্গে জড়িত, স্পট ফিক্সিং এর মতো অপরাধ তারা করেছেন ক্রিকেটে, যেটা ক্রাইম, সেই ক্রাইম মানে এভিডেন্স থাকার ফলে তাদেরকে এখন শাস্তি ভোগ করতে হবে। কিন্তু সেই শাস্তিটা কখন হবে, এত লেন্দি কেন? একটা 9 জন প্লেয়ারকে আপনি অফ করে দিলেন, অফ করে দেওয়া তার মানে হচ্ছে যদি ট্রাইব্যুনালে এমন হতে পারে যে সেটা শাস্তিযোগ্য অপরাধ না, আপনি মনে করছেন যে এটা শাস্তিযোগ্য, আপনি তদন্ত কর্মকর্তা, কিন্তু ট্রাইব্যুনাল সেটা নাও মনে করতে পারে। কারণ 2013 সালে কিন্তু আমরা সেটাই দেখেছি, যখন মোশাররফ হোসেন রুবেলরা এরকম ট্রাইব্যুনালে গেলেন তখন তারা কিন্তু মুক্তি পেয়ে গেলেন। তার মানে হচ্ছে তারা নির্দোষ, তারা যেটা করেছেন সেটা ফিক্সিংয়ের মধ্যে পড়ে না। তো সেই ক্ষেত্রে একই রকম ঘটনা তো ঘটতে পারে, কিন্তু তার যে পারিবারিক যে প্লেয়ারগুলো পারিবারিক এই যে হেয় হলো সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং বিশ্বের কাছে বার্তা গেল এই ছেলেগুলো খারাপ, এই ক্রিকেটারগুলো খারাপ এবং তারা এই কাজ করেছে, তারা যদি না হয় শাস্তি, মানে তারা তার প্রমাণ ইমেজটা হওয়ার কিভাবে আগেই, দিবেন? মানে আপাত দৃষ্টিতে যদি আমরা বলি যে প্রমাণ হওয়ার আগেই তারা শাস্তি ভোগ শাস্তি ভোগ কিন্তু করে করে ফেলেছেন, সেটা আসলে কোনোভাবেই তো ঠিক না। কাম্য নয়। কারণ আমরা তো বলি প্রমাণ হওয়ার আগ পর্যন্ত কাউকে আমরা অপরাধীও অপরাধী বলতে পারি বলতে না, পারবেন না। অভিযুক্ত এইটুকু শব্দই ব্যবহার করতে পারি। Right. দেখা যাক, নিশ্চয়ই এই সমস্যাটার সমাধান হবে, যেহেতু এবার এত লম্বা 900 পৃষ্ঠার খুব 900 পেজের একটা ছিল, তদন্ত প্রতিবেদন ছিল, সেটা নিশ্চয়ই আলোর মুখ দেখবে, আমরা নিশ্চয়ই সেটা দেখবো। আমরা বিপিএল নিয়ে একটু আলোচনা চলে যেতে চাই। বিপিএল নিয়ে সবাই অনুশীলন শুরু করে দিয়েছে। সব থেকে সুসংগঠিত আমাদের যখন আমরা অকশনে দেখেছিলাম যে রাজশাহীকে মনে হচ্ছিল, এতদিন পরে এসেও সব কিছু মিলিয়ে অনুশীলন এবং গতকাল তারা তাদের প্লেয়ারদের যে একটা প্রথম পেমেন্ট দিতে হয় সবাইকে, স্টাফদের 25% খুব সম্ভবত, সেটাও তারা দিয়ে দিয়েছে সবার আগে। সব থেকে সুসংগঠিত মনে হচ্ছে কিনা এই দলটাকে? অবভিয়াসলি আমরা এর আগে দেখেছি যে গত বিপিএলগুলিতে বা কয়েকটা বিপিএল ধরে আমরা দেখেছি বরিশাল যে টিমটা, তারা কিন্তু এরকম প্রফেশনাল দেখিয়ে এসেছেন এবং সেই একই প্রক্রিয়ার ভেতর দিয়ে এখন রাজশাহী যাচ্ছে। রাজশাহী থেকে অনেক বেটার টিম এখন আপনার রংপুর রাইডার্স, কিন্তু রাজশাহী একটা ব্যালেন্স টিম এবং তাদের অ্যাটিটিউড, তাদের পেমেন্ট মেথড কিংবা তাদের যে পাবলিক ফাংশনে আসার যে তাদের ইগুলো মানে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো খুবই সুন্দরভাবে এবং পরিচালিত হচ্ছে। এবং এখানে যে কোচ রয়েছেন, কোচ হান্নানকে আমি ধন্যবাদ দেব, তিনি অনেক কিছু গুছিয়ে করেন। তার সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের সবচেয়ে বড় ভূমিকা থাকে, যে কোনো টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলেন ফ্র্যাঞ্চাইজিরা। এরকম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তারা যদি তাদের কাজগুলো সঠিকভাবে করেন, বিসিবি যে গাইডলাইন দেয় সেটা যদি ফলো করেন, তাহলে কিন্তু খুবই এফেক্টিভ একটা টুর্নামেন্ট করা যায়, এই দুর্নীতি প্রতিরোধ থেকে শুরু করে সব কিছুই। কিন্তু তারা হেল্প আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে করে না। আপনার দেখবেন কয়েকটা 2টা কি 3টা ফ্র্যাঞ্চাইজি থাকে যারা প্রফেশনালিজম দেখায়, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো আপনার ঝুলতে থাকে। এর দোষটা অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘমেয়াদে যখন কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে যায় তখন তারা যাচাই বাছাইটা খুব একটা হয় না, এবং তারা ওই সিকিউরিটি মানে যে একটা এখানে আসলে যে গুডউইল গেইন করবে ব্যাড জেস্টার থেকে, তো সেই জায়গাগুলো কিন্তু তারা এনশিওর করতে পারে না, যার কারণে আপনার বড় বড় কোম্পানিগুলো এখানে আসে না, এবং কেউ যারা এসেছেন অতীতে তারাও কিন্তু চলে গিয়েছেন। তো সেক্ষেত্রে এবার রাজশাহী, যেটা আপনি বললেন, রাজশাহী সবচেয়ে পেশাদারিত্ব দেখাচ্ছে এবং তারা প্রথম পেমেন্টটা যে পেয়েছেন, সবার আগে এই পেমেন্টটা দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের পরবর্তী পেমেন্ট এখান থেকে তো শুরুটা কিন্তু বোঝা যায় যে পরবর্তী ধাপগুলো কী হবে, এবং তাদের ক্রিকেটাররা হ্যাপি। সো স্মার্ট, তারা বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর ক্ষেত্রেও কিন্তু দেখবেন সবার আগে সবচেয়ে বেশি ক্রিকেটার নিয়ে চলে এসেছে এবং ঢাকা থেকে তারা সঙ্গে করে নিয়ে সিলেটে গিয়েছে। দ্যাট ইজ সিগনিফিকেন্ট। তো এইরকম একটা যেমন রয়েছে, আবার উল্টো দিকটাও কিন্তু আপনি দেখে থাকবেন যে চিরকংকে নিয়ে অলরেডি, আমি চট্টগ্রামকে নিয়ে আলাদা করে জিজ্ঞাসাই করতে চাচ্ছিলাম যে তাদের আবার 3-4 জন যারা বিদেশে আসার কথা ছিল তারা নিজেদের নাম উইথড্র করে নিয়েছে, এর মধ্যে আদৌ তারা আসলে যে কোটা থাকে পূরণ সেটা করতে পারবে কিনা বিদেশি ক্রিকেটার? শেষ পর্যন্ত হয়তো তারা পারবে কোটা পূরণ, কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করেন, চিরগংয়ের লোকাল প্লেয়াররা কিন্তু খুবই ভালো। এত সুন্দর একটা দল বানানোর পরে, মানে লোকাল ডোমেস্টিক প্লেয়ার যারা রয়েছেন তারা এত ভালো হওয়ার পরেও আপনি বিদেশি আপনার 3টা-4টা একটা ভালো কালেক্ট করবেন না, সেই জায়গায় আপনি উল্টো যে লিস্ট থেকে নিয়েছেন অকশন থেকে, সেই অকশনের বেস প্রাইস যে নিয়েছেন, এখন এরা আসবে না। কেন আসবে না? একজন আসবে না বলছে বিপিএলে তার যে পেমেন্ট, সেই পেমেন্ট তিনি আশা করেছিলেন অনেক বেশি হবে এবং তিনি দ্বিগুণ পারিশ্রমিক চাচ্ছেন, সেটা দিতে রাজি হয়নি বলে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। অন্য একজন, তিনি হচ্ছেন যে শ্রীলঙ্কান দলে সুযোগ পেয়েছেন, টি-20 খেলবেন, সেই কারণে তার আর আশা হবে না। আরেকজন
তিনিও ন্যাশনাল টিমের ক্যাম্পে রয়েছেন আবরার। তো এই যে তাদের যে অবস্থা, এই অবস্থা থেকে তাহলে এমনদেরকে বেছে নিলাম কেন যারা আসলে ন্যাশনাল ডিউটি তাদেরকে পালন করতে হবে, এরকম মানে নামটাই বা কেন ঘোষণা করা? এক্স্যাক্টলি এইটা হচ্ছে বিষয়। আপনার অপশন অনেক বেশি থাকতে হবে। তুমি যদি আমার ক না পারলে খ আনবো। আপনার এই যে ধরেন আমি রাজশাহীকে জিজ্ঞেস করেছিলাম আপনি এত প্লেয়ার কেন দিলেন, বা রংপুরকে জিজ্ঞেস করেছিলাম আশরাফুলকে যে আপনি এই যে এতগুলো প্লেয়ার নিলেন, 10-12 জন প্লেয়ার এক টাইমে আপনি দলের সঙ্গে রাখবেন কেন? তো বললো যে আমরা এমনভাবে খেলতে চাই যেন জাস্ট এসেই যেন মাঠে নামতে না হয়। আমরা চাই আমাদের সঙ্গে রিজার্ভে থাকবে এবং আমাদের এখানে প্র্যাকটিস করে টিমটাকে বুঝবে এবং সবার সঙ্গে একটা সুসম্পর্ক থাকবে, তারপরে গিয়ে তারা মাঠে বেস্ট ডেলিভারিটা দেবে। দ্যাট ইজ দ্য ক্রিকেট এবং এইটাই হলো একটা প্রফেশনালিজম, এটাই হওয়া উচিত। এখন আপনি ক্রিকেটটা না বুঝলে, অর্থাৎ আমি যদি আমি বোলার, যদি আমি একটা কোন দিকে ডেলিভারিটা দেবো, কোথায় আমি ফিল্ডিং সাজাবো, কিপার কোন পজিশনটা নেবে, আমাকে যদি না বুঝে বা বুঝতে সময় লাগে, আমি হঠাৎ করে চলে এলাম, আমি পরিবেশও বুঝতে পারছি না, দর্শকদের অ্যাটিটিউড বুঝতে পারছি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আসলে ভালো ডেলিভারি দিতে পারবো না এবং অ্যাডজাস্ট করতে আমার 2-3 দিন লেগে যাবে। এই যে 2-3 দিন লেগে যাওয়া, দুটো ম্যাচ চলে যাওয়া, সেই প্লেয়ারও ভালো পারফরমেন্স করতে পারবে না, দলও ভালো করতে পারবে না। এইসব দিক থেকে বিবেচনা করে পেশাদারিত্ব যদি দেখায় ভালো করবে। চিটাগং যেটা করতে পারেনি, এটা চিটাগংয়ের জন্য দুঃখজনক এবং চিটাগংয়ের বিতর্কও কিন্তু শুরুতেই হয়ে গিয়েছে। একটা টুর্নামেন্ট শুরুর আগে যখন কোনো দল নিয়ে বিতর্ক তৈরি হয় তখন কিন্তু সেটা খুবই খারাপ একটা বিতর্ক তৈরি হচ্ছে। সেটা কি আসলে হওয়ার মতোই ব্যাপার তারা ঘটিয়েছেন, নাকি আসলে যেটা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠায় এমনি আসলে কোনো কিছু নেই? তারপরেও আপনার কাছে কি মনে হয়? না, কিছু বিতর্কিত মানুষের সঙ্গে যখন আপনি মিশবেন তখন আপনাকেও সন্দেহ তালিকায় রাখবে। আপনি এখানে আমরা আমির খানের কথা জানি, তাকে নিয়ে কিন্তু ফিসফাস আমরা অনেক আগে থেকেই জানি এবং তিনি গত বিপিএলে রাজশাহীতে ছিলেন এবং সেই রাজশাহীর কি অবস্থা, কতগুলি ফিক্সিং এর অভিযুক্ত ক্রিকেটার মালিককে আটকে রাখা হয়েছিল, আমরা দেখেছিলাম। ওটা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে কতগুলো ক্রিকেটার ফিক্সিং এর সঙ্গে অভিযুক্ত হয়ে গিয়েছেন। আপনি এইসব যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে ওই ভদ্রলোকের সঙ্গে নিশ্চয়ই চিটাগংয়ের মালিকদের এইরকম সখ্যতা থাকা উচিত ছিল না। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম ফ্র্যাঞ্চাইজি দেয়, তাদেরকে অবভিয়াসলি যে কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগে আপনি এগুলো পুরোভাবে যাচাই বাছাই করে তারপর আপনার ফ্র্যাঞ্চাইজি ঠিক করা উচিত ছিল। আপনি সিআইডিকে দিলেন এই লিস্ট বাগা এত কিছু বললেন আপনি, কিন্তু আপনি যখন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পরে আপনি অ্যান্টি করাপশন ইউনিট দিয়ে কখন আপনাদেরকে ট্রায়াল দিচ্ছেন তাকে, যখন আপনার টুর্নামেন্টটা শুরু হবে তার আগে আপনার অ্যান্টি করাপশনের লোকদের সামনে তাকে ছেড়ে দিচ্ছেন। এটা তো আপনি অন্যায় করছেন। আপনার উচিত ছিল যে কোনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার আগে সব ফ্র্যাঞ্চাইজির মালিক এবং অন্যদেরকে যাচাই বাছাই করা এবং সেখানে তাদের কোনো অ্যান্টি করাপশন জনিত ইন্টিগ্রিটি সংক্রান্ত কোনো বিষয় রয়েছে কিনা সেগুলো পরীক্ষা করে দেখা, যাচাই বাছাই করা, যেটা আপনি করেননি, যার ফলে এখন গিয়ে সমস্যা তৈরি করছেন। এই সমস্যা আসলে গ্রহণযোগ্য নয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দুর্বলতা, এটা একদম প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে। ইন ফিউচারে আশা করব যে তারা দীর্ঘমেয়াদী, যেমন আইপিএলের যে মডেলটা, সেই মডেলটাকে তারা ফলো করবে, অন্তত ফ্র্যাঞ্চাইজি দীর্ঘস্থায়ীভাবে আপনার ক্যারি করার ক্ষেত্রে। অন্য যদি আপনি পেমেন্টের স্লট কম হতে পারে, আপনার কম বাজেটের টুর্নামেন্ট হতে পারে, এতে কিছু আসে যায় না, কিন্তু আপনি যদি প্রক্রিয়াটা ঠিক রাখেন, ফ্র্যাঞ্চাইজির নিয়োগে মনোনয়নে আপনি স্বচ্ছতা রাখেন এবং আপনি ব্যক্তি পছন্দ, বিসিবির এই ডিরেক্টরের লোক, ওই ডিরেক্টরের লোক, মানে এরকম যদি গুরুত্ব না দেন তাহলে খুব ভালো করবে। মানে আপনার পুরো কথাটাকে যদি এক শব্দেই প্রকাশ করতে, যেটা আপনার কথাতে বহুবার উঠে এসেছে, প্রফেশনালিজম। এরকম একটা লিগ চালু করতে গেলে যে প্রফেশনালিজমটা দেখাতে হয়, সেটা যদি গার্ডসের সাথে বিসিবি দেখাতে পারে তাহলেই হয়তো একটা স্ট্যান্ডার্ড মডেল চালু হবে এবং এরপর হয়তো আমরা ডিরেক্ট শুধু মাঠের খেলা নিয়েই কথা বলবো, পারফরমেন্স নিয়ে, যে কোন দল কত বেশি স্ট্রং হয়ে গেল, কাদের কি ল্যাকিংস আছে। আমরা কখনোই মাঠের বাইরের আলোচনাগুলো আসলে কখনোই করতে চাই না, কিন্তু বারবার সেগুলোই আমাদেরকে করতে হয়। বিপিএল শুরু হওয়ার খুব বেশি সময় নেই, এখনো দলগুলো তাদের ক্যাপ্টেন নির্বাচন করতে পারেনি, এখনো সেইভাবে আসলে মনে হচ্ছে না। তারপর আমরা আলোচনা তো করবোই নিশ্চয়ই এবং খেলা নিয়েও নিশ্চয়ই কথা হবে। সেকেন্দার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।